আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ সপ্তম বর্ষের এই পুরোটা যাত্রায় তুমি কোন কোন স্ট্র্যাটেজি ফলো করলে, কিভাবে প্রস্তুতি নিলে তুমি খুব সহজেই বিভাগীয় বাছাই পর্ব থেকে জাতীয় পর্যায় পর্যন্ত পৌঁছাতে পারবে। এটা হচ্ছে আমার বাংলাবিদ সম্পর্কিত লং ভিডিও নাম্বার 1, মানে এটা হচ্ছে ফার্স্ট ভিডিও। এরপর আমি আরেকটা ভিডিও আপলোড করব এবং দুইটা পার্টের মধ্যেই পুরো বাংলাবিদের এই প্রসেসটা ব্যাখ্যা করব। প্রথমটা হচ্ছে বিভাগীয় বাছাই পর্ব এবং দ্বিতীয়টা হচ্ছে স্টুডিও রাউন্ড। তবে তোমরা যদি আমার পরিচয় সম্পর্কে জানতে চাও তাহলে আমি শুরুতেই বলে রাখি, ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের ষষ্ঠ বর্ষে আমি বিভাগীয় বাছাই পর্ব থেকে জাতীয় পর্যায় পর্যন্ত গিয়েছিলাম। কিন্তু প্রথমে বলে রাখি, আমি অতটাও ভালো করতে পারিনি বা অতটাও দূরে যেতে পারিনি, কিন্তু বাংলাবিদ সম্পর্কে আমার ধারণা অনেক বেশি এবং আমি সেই ক্লাস 2 থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাবিদ দেখি এবং আমার প্রত্যেকটা এপিসোড কমপক্ষে অনেকবার দেখা হয়ে গিয়েছে এবং কোনো এপিসোড দেখা বাকি নেই। অর্থাৎ ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের প্রত্যেকটা পর্ব সম্পর্কে আমার ধারণা আছে এবং আমি প্রত্যেকটা পর্ব খুব ভালোভাবে অ্যানালাইজ করতে পারবো। অভিজ্ঞতা এবং অংশগ্রহণ এই দুইয়ের সমন্বয়ে আমি যা কিছু বুঝতে পেরেছি, অনুধাবন করতে পেরেছি, তাই আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো। তো যারা ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ সপ্তম বর্ষে অংশগ্রহণ করতে যাচ্ছ তারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে, কারণ এই ভিডিও দেখার পরে তোমাদের মধ্যে অনেক অনেক প্রশ্ন যেগুলো আছে সেগুলো সব দূর হয়ে যাবার পসিবিলিটিস আছে, বা সেই গ্যারান্টি আমি দিতে পারি। তো চলো ভিডিওটা শুরু করি। তো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ এই পুরোটা যাত্রায় আমরা সবসময় দেখে আসি যে একই রকমভাবেই বাছাই পর্বগুলো হয়, তবে প্রত্যেকবার কিছু কিছু ভিন্নতা আসে, কিন্তু সেগুলো অতটাও বড় ভিন্নতা না বা অনেক বড় বড় ব্যতিক্রম না। তো সেক্ষেত্রে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ হচ্ছে প্রত্যেকটা শিক্ষার্থীর যারা অংশগ্রহণ করে এবং ডেডিকেটেড হয়ে অংশগ্রহণ করে তাদের সবার স্বপ্নের জায়গা, এবং যারা আসলেই বাংলাবিদ হতে চায় তারা বাংলাবিদের প্রতি অনেক ভালোবাসা প্রকাশ করে এবং তারা বাংলাবিদ দেখেও। তো তোমরা যারা ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদে অংশগ্রহণ করছো তাদেরকে অবশ্যই আমি উপদেশ দেবো যে পূর্বের বর্ষের বাংলাবিদের যে পর্বগুলো রয়েছে সেগুলো তোমরা অবশ্যই ইউটিউবের প্লেলিস্ট ঘেটে বা ইউটিউবে গিয়ে প্রত্যেকটা ভিডিও দেখবে, কারণ দেখলেও অনেক কিছু শেখা যায় বা নিজের স্বপ্নকে আরও সুদৃঢ় করা যায়। এখানে তারাই চান্স পাবে বা তারাই টিকে থাকবে যারা আসলেই দক্ষ, যোগ্য এবং বাংলার দখল যাদের অনেক বেশি। বিভাগীয় বাছাই পর্বে আমরা 3টি ধাপে বাংলাবিদদের যাচাই করা হয় এবং এরপর চূড়ান্ত যে ঢাকার স্টুডিও রাউন্ড আছে সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হয়। তো সেই 3টা ধাপ কি, যারা একেবারে নতুন তারা খুব মনোযোগ দিয়ে শুনবে। বিভাগীয় বাছাই পর্বে 3টা ধাপ, একটা হচ্ছে বহু নির্বাচনী অভিক্ষা, দ্বিতীয়টা হচ্ছে অনুধাবন পরীক্ষা। এই দুটো একসঙ্গে যুক্ত করে তোমাকে শীর্ষ 20-এ নিয়ে যাওয়া হবে। তবে বিভাগীয় বাছাই পর্বের প্রথমে বহু নির্বাচনী পরীক্ষার উপর যাচাই করা হয়, মানে তোমাকে 40টা এমসিকিউ দেওয়া হবে যা 40 মিনিট, এবং সেখান থেকে ওই এমসিকিউর উপর ভিত্তি করে সর্বোচ্চ 100 থেকে 110 জন নেওয়া হয়, বাকিরা তখনই বাদ। তো যারা সেই 100 থেকে 110 জন যারা বিভাগীয় বাছাই পর্বে ওই বহু নির্বাচনী প্রশ্নের উপর ভালো করেছে তাদেরকে আলাদা করে ফেলা হবে। তোমাদেরকে একসঙ্গেই 2টা পরীক্ষা দিতে হবে, বহু নির্বাচনী এবং অনুধাবন। বহু নির্বাচনীতে 40 মার্ক এবং অনুধাবনে 30 মার্ক, টোটাল 70 মার্ক। এখন বহু নির্বাচনী হচ্ছে একেবারে ওএমআর শিটের মধ্যে, মানে তোমাকে বৃত্ত ভরাট করতে হবে প্রশ্ন দেখে দেখে। আর অনুধাবন হচ্ছে তোমাকে হয়তো কিছু লিখতে হবে, কিছু দাগিয়ে টিক চিহ্ন আকারে বহু নির্বাচনীর উত্তর দিতে হবে বা মূলভাব, এরকম টাইপের অনেক রকম প্রশ্ন আসে, আমি সামনে ব্যাখ্যা করছি। তো সেভাবে অনুধাবনমূলক প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন এই দুটোর উপর ভিত্তি করে তোমাকে সেরা 20-এর জন্য নির্বাচন করা হবে, বিভাগীয় সেরা 20। মানে তুমি বহু নির্বাচনীতে টিকে যাওয়ার পর তোমার অনুধাবনমূলক প্রশ্নপত্রের উপর যে নম্বরটা পেয়েছো ওটা আর বহু নির্বাচনী দুটো যোগ করে তোমার যত নাম্বার হবে, তুমি যদি শীর্ষ 20-এ থাকতে পারো তাহলে তুমি পরের রাউন্ডে যাবে। তো এটা হচ্ছে মূলত বাংলাবিদের প্রাথমিক বাছাই পর্ব। সেখান থেকে যদি 20,000 অংশগ্রহণ করে তাহলে সেখান থেকে 19,980 জন বাদ যাবে, 20 জন থাকবে। তো এভাবে তোমাকে ধরো 20 জনকে আলাদা করা হলো। তাহলে আবার একটু ব্যাখ্যা করি, বহু নির্বাচনী পরীক্ষায় তোমাকে 40 মার্কের উপর এক্সাম দিতে হবে, সেখান থেকে সেরা 100কে আলাদা করা হবে। তারপর ওই সেরা 100 জনেরই কেবল অনুধাবনের প্রশ্নটা চেক করা হবে। তো ওই 100 জনের অনুধাবনের সঙ্গে বহু নির্বাচনী প্রশ্নের ওই দুটো উত্তরপত্রের মার্ক যোগ করার পরে লিডার বোর্ডে যে 20 জন থাকবে তাদেরকে নিয়ে পরবর্তী রাউন্ড শুরু করা হবে। এতটুকু ক্লিয়ার। এরপর শুরু হবে দ্বিতীয় ধাপ। এটা হচ্ছে পুরোটাই তোমার নিজের অভ্যন্তরে তোমার যে হিডেন ট্যালেন্ট বা এটাকে কি বলে, সুপ্ত প্রতিভা রয়েছে তার বিকাশের জন্য এই রাউন্ডটা তৈরি করা হয়েছে। এটাতে হচ্ছে মূলত তুমি যে আসলেই বাংলাবিদ হওয়ার যোগ্য বা স্টুডিও রাউন্ডে গিয়ে তোমার ন্যূনতম পারফর্ম করার যোগ্যতা আছে কিনা সেটা এখানে দেখা হবে। কিভাবে দেখা হবে? এখানে মূলত 4টা খেলা থাকে। একটা হচ্ছে উচ্চারণের খেলা, একটা হচ্ছে বানানের খেলা, তৃতীয়টা হচ্ছে লেখার খেলা এবং চতুর্থটা হচ্ছে তোমার সৃজনশীলতা টাইপের। আচ্ছা, আমি একে ব্যাখ্যা করি। বিভাগীয় বাছাই পর্বে এই স্টুডিও রাউন্ডে তোমাকে প্রথমে যে 20 জন আছো তোমাদেরকে একটা খাম দেওয়া হবে যেখানে দুটো ভুল বানান থাকবে, সেগুলোকে শুদ্ধ করে লিখতে হবে। সেখানে একটার জন্য 5 মার্ক, দুইটার জন্য 10 মার্ক। দ্বিতীয়ত উচ্চারণের খেলা, সেখানে টিভি স্ক্রিনে তোমরা দেখতে পাবে দুটো শব্দ আসবে, সেগুলোর মধ্যে তোমাকে সঠিকভাবে উচ্চারণ করতে হবে। যদি ভুল উচ্চারণ করো তাহলে নম্বর পেলে না, আর যদি সঠিক উচ্চারণ করো তাহলে 5 মার্ক পাবে, ওভাবে। এরপর আসলো তৃতীয় খেলা, লেখার খেলা। তোমাকে হয়তো
মানে যে কোনো বর্ণ, কার, ফলা সব কিছু দিতে পারে। যেমন আমাদের সময় চট্টগ্রাম বিভাগে দিয়েছিল রিকার। রিকার দিয়ে শব্দ গঠন করতে হবে 3 মিনিটের মধ্যে যতগুলো শব্দ গঠন করতে পারো। তবে সেক্ষেত্রে মানে খেয়াল রাখতে হবে, এগুলো নিয়মগুলো আগে থেকেই বলে দেওয়া হবে যে কোনো বিশেষ্য পদ লেখা যাবে না, মানুষের নাম বা জায়গার নাম টাইপের। ওরকম জায়গার নাম মনে হয় লেখা যায় কিনা ঠিক জানি না, তবে মানুষের নাম কোনোভাবে লেখা যাবে না। তো নিয়মগুলো ভালো করে খেয়াল করবে যে কি বলা হয়েছে। আর ওখানে প্রশ্ন করার সুযোগ আছে, তুমি যদি কোনো কিছু না বুঝো বা তোমার যদি কোনো খেলার নিয়ম সম্পর্কে কোনো মানে সন্দেহ থাকে তাহলে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে, কারণ খেলাটা একবার শেষ হয়ে গেলে আর তোমাকে সুযোগ দেওয়া হবে না। তুমি যদি কোনো ভুল করে ফেলো বা ভুল মানে ইনফরমেশনটা তোমার ভেতর ঢুকে যায়, তাহলে সেই অনুযায়ী তুমি যদি কাজ করো তাহলে অনেক পিছিয়ে যাবে, আর সেখান থেকে ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ নেই, কারণ নম্বর তো হয়ে গিয়েছে, তোমাকে তো আবার সুযোগ দেওয়া হবে না। সুতরাং কাজ হচ্ছে, যদি কিছু না বুঝছো, যদি কোনো নিয়ম না বুঝছো, তাহলে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে জিজ্ঞেস করবে, সেখানে অনেকেই আছে বুঝিয়ে দেওয়ার মতো। তো এরপর তোমাদের যে কোনো বর্ণ, তারপর আকার, হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, এরকম কার বা ফলা দেওয়া থাকবে, জফলা, রফলা এরকম দেওয়া থাকবে। যে কোনো কিছু একটা দেওয়া হবে, সেটা দিয়ে তোমাকে 3 মিনিট ধরে যতগুলো শব্দ তুমি লিখতে পারো। চট্টগ্রাম বিভাগে গত বছর দেওয়া হয়েছিল রিকার দিয়ে শব্দ গঠন, তবে সেখানে শর্ত ছিল রিকারটা শব্দের শুরুতে থাকা যাবে না। যেমন কৃতজ্ঞ আমি লিখতে পারবো না, লিখতে হবে অকৃতজ্ঞ। তো ব্যাপারটা এরকম যে আমি লিখেছিলাম মাতৃত্ব, মাতৃকা, মাতৃহীন, মাতৃভূমি, পিতৃত্ব, পিতৃপুরুষ, এরকম টাইপের মানে একই শব্দের মানে উপসর্গ, অনুসর্গ, তারপর হচ্ছে যে বিভিন্নভাবে চেঞ্জেস এনে এনে লিখতে হয়েছে। আমি ওভাবে লিখেছি, তো ওভাবে অনেকগুলো শব্দ মোটামুটি লিখতে পেরেছি। ওভাবে হচ্ছে আমার অনেকগুলো নম্বর চলে এসেছে। তো এরপর চতুর্থ ধাপ হচ্ছে তোমার বিচারকের পছন্দ নামের একটা খেলা। সেই খেলাতে মূলত তোমাকে 6টা বিভাগ দেওয়া হবে: গান, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, মনীষী কথা, তারপর গল্প বলা, আর শেষটা হচ্ছে কৌতুক। এই 6টা বিষয় দেওয়া হবে। তারপর তোমাকে বিচারক বলবেন যে এই 6টা থেকে কোন 2টা বিষয় তুমি বাদ দিতে চাও। তো তুমি তোমার যে 2টো বিষয় আয়ত্তের বাইরে, সেই 2টো বলবে যে আমি এটা আর এটা বাদ দিতে চাই। তারপর তোমাকে বিচারক নিজে ওই বাকি 4টা থেকে যে কোনো একটা বাছাই করে দিবেন, এবং তার উপর ভিত্তি করে তোমাকে সেখানে মঞ্চে পারফর্ম করতে হবে বা উপস্থাপনা করতে হবে। তো এটার উপর অনেক ভালো একটা মার্ক দেয় বিচারকগণ, এবং এটাই হচ্ছে সব থেকে কঠিন খেলা বলা যায় বিভাগীয় বাছাই পর্বের ক্ষেত্রে। তো এভাবে মূলত শীর্ষ 5 থেকে 6 জনকে নেওয়া হয় মানে স্টুডিও রাউন্ডের জন্য। এবার তোমাদেরকে আমি বলবো যে কোন কোন বিষয়ে প্রস্তুতি তোমাদেরকে অবশ্যই গ্রহণ করতে হবে। প্রথমে বহু নির্বাচনীতে আসি। তোমাদের বহু নির্বাচনের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বানান। আবার বলছি, বহু নির্বাচনের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বানান, কারণ বহু নির্বাচনী 40টা প্রশ্নের মধ্যে কমপক্ষে 15 থেকে 20টাই আসে বানান থেকে। এবং বানানের কেমন বানান আসে, নিচের মানে আধুনিক বানান রীতি অনুযায়ী নিচের কোন শব্দটিতে ভুল আছে, নিচের কোন বানানটি ভুল, নিচের কোন বানানটি সঠিক। তোমরা দেখবে বিশেষ করে আধুনিক বাংলা বানান রীতি অনুযায়ী এমন অনেক শব্দ রয়েছে যেগুলো প্রচলিত অর্থে আমরা আমাদের বই, পত্রিকা বা অনেক জায়গায় আমরা এমন সব বানান দেখি যেগুলো আমরা লিখতে অভ্যস্ত, কিন্তু আধুনিক বাংলা বানানের রীতি অনুযায়ী সেই শব্দগুলো ভুল। এখন তোমাকে বাংলাবিদ সেই পরীক্ষায় নেবে যে এই প্রচলিত ধারা থেকে বের হয়ে তুমি আধুনিক বাংলা বানানের নিয়ম অনুযায়ী ওই সকল প্রচলিত ভুল বানানগুলো বের করে সঠিকটা লিখতে পারো কিনা। আরও ভেঙে গুছিয়ে বলি, প্রচলিত অনেক অনেক বানান রয়েছে যেগুলো আমরা ভুল ব্যবহার করি। ওই সকল বানানগুলো আধুনিক বাংলা বানানের নিয়ম অনুযায়ী শুদ্ধ নয়। বাংলাবিদ তোমার সেই পরীক্ষা নিবে যে আধুনিক বাংলা বানানের নিয়মগুলো তোমার জানা আছে কিনা, এবং সেই কনফিউজিং প্রশ্নগুলো তোমাকে দেওয়া হবে যে এখান থেকে কোনটা শুদ্ধ বানান, কোনটা ভুল বানান। আপাত দৃষ্টিতে তোমার মনে হবে সবগুলাই ভুল অথবা সবগুলাই সঠিক, কিন্তু সেখানে একটাই সঠিক অথবা একটাই ভুল, মানে একটাই উত্তর হবে। ঠিক আছে, এটা তোমাকে বুঝতে হবে, ওভাবে প্রস্তুতি নিতে হবে। তারপর হচ্ছে সমার্থক শব্দ। এই সমার্থক শব্দটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে বিভাগীয় বাছাই পর্বের অনুধাবন এবং বহু নির্বাচনী দুটোতেই এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপর আসলে বিপরীত শব্দ, এটাও সমানভাবে গুরুত্বপূর্ণ। এক কথায় প্রকাশ, তারপর হচ্ছে সন্ধি আর সাহিত্য, এগুলো মূলত আমাদের বহু নির্বাচনী প্রশ্নের জন্য অনেক বেশি আসে। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে, ভাইয়া ব্যাকরণ থেকে আসলে কি আসতে পারে? ব্যাকরণ থেকে তোমাদের সন্ধি, সমাস, প্রকৃতি ও প্রত্যয়, পদ প্রকরণ, উচ্চারণ, তারপর এগুলো তো আসবেই, সাথে আরও আসতে পারে যে তোমাদেরকে একটা অনুচ্ছেদ দেওয়া হবে, অনুধাবনের কথা বলছি। সেই অনুচ্ছেদে যে কোনো একটা বাংলা সাহিত্যের অনেকগুলো ক্ষেত্র রয়েছে, সেখান থেকে যে কোনো একটা তুলে দেওয়া হবে, এবং তারপর বলবে যে এই অনুচ্ছেদটি কোন প্রকৃতির, এটা কি নাটক, এটা কি উপন্যাস, এটা কি ছোট গল্প, এটা কি প্রবন্ধ, এরকম টাইপের। তো তোমাকে সাহিত্যের রূপরীতিটা ভালো করে পড়ে যেতে হবে। তোমরা 10ম শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের একটা প্রবন্ধ রয়েছে সাহিত্যের রূপরীতি, সেটা ভালো করে পড়ে যাবে। সেখানে প্রত্যেকটা মানে বাংলা সাহিত্যের প্রত্যেকটা আলাদা আলাদা লেখনীর বৈশিষ্ট্য সেখানে বর্ণনা করা হয়েছে, যেন তুমি বুঝতে পারো কোনটা কোন প্রকৃতির। ঠিক আছে, এরপর আসলো হচ্ছে তোমাদের উচ্চারণ শিখতে হবে, পদ প্রকরণ শিখতে হবে, এই ব্যাকরণ সবগুলো শিখতে মানে পড়তে হবে। এরপর তোমাদের সবার অনেক
পরিচিত একটা প্রশ্ন হচ্ছে, ভাইয়া কোন কোন বই পড়তে হবে? কারণ এই যে এত কিছু আমাদেরকে বললেন, কোন বই থেকে পড়বো? বই তো অনেকগুলো, বা কোন বই থেকে আসলে এত কঠিন কঠিন প্রশ্নের উত্তরগুলো পাওয়া যায়? এখন তোমাদের একটা সুসংবাদ দিতে চাই যে বাংলাবিদের অধিকাংশ সময় কিছু কিছু বই থেকে, সবসময় কিছু কিছু বই থেকে হুবহু কমন পড়ে যায়, এবং সেই বইগুলো তোমরা যদি সংগ্রহে রাখো তাহলে সেখান থেকে প্রস্তুতি নিলেই তোমাদের জন্য মোর দেন এনাফ হবে। তো সেই বইগুলো এখন বলি। বানানের জন্য তোমাদের নত্যবিধান এবং বিধানটা দেখতে হবে। তোমাদের যদি সবার অফুরন্ত টাইম থাকে এখন বিভাগীয় বাছাই পর্বের জন্য, সেক্ষেত্রে তোমরা নবম দশম শ্রেণীর বিগত সালের, মানে বিগত সালে বলতে এখন যে ব্যাকরণ বইটা আছে তার আগে একটা ব্যাকরণ বই ছিল, যেটা এখন যে বইটা আছে তার থেকে অনেক 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 ভালো একটা বই। এবং ওটা কেন যে শিক্ষা ব্যবস্থা থেকে বাদ দেওয়া হয়েছে আমি এখনও জানি না, কারণ ওই বইটা বাংলা ব্যাকরণের জন্য একটা বাইবেল। এত সুন্দর করে সব কিছু লেখা, একটু কঠিন, তবে পড়লে আশা করি বুঝতে পারবে। তো সেখান থেকে তোমরা নত্যবিধান এবং সত্যবিধানটা একটু দেখার চেষ্টা করবে। বানানের জন্য তোমাদের সব থেকে প্রয়োজনীয় বই যেটা আমার মনে হয় সেটা হচ্ছে এই তো খটকা বানান অভিধান। এই বইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই কিনতে হবে যদি তুমি বাংলাবিদ হতে চাও। এই বইয়ের মধ্যে আধুনিক বাংলা বানানের নিয়ম অনুযায়ী প্রত্যেকটা বানানের শুদ্ধ কিভাবে হয়েছে সেটা লেখা রয়েছে, এবং সেই সঙ্গে প্রচলিত কিন্তু পরিহার্য, মানে হচ্ছে এটা সব জায়গায় লেখা হয় কিন্তু আসলে এটা গ্রহণ করার মতো নয়, এটা পরিহার্য, এটা ভুল এবং কোনটা বর্জনীয়, এই সকল বিষয় সুন্দর করে লেখা হয়েছে। তো এই বইটা তোমার সংগ্রহে অবশ্যই থাকতে হবে। ATM, একটানা মুখস্থ, এই দুইটা বই অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর সব থেকে গুরুত্বপূর্ণ এবং বাঙালিদের জন্য মেইন বই সেটা হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ডক্টর সৌমিত্র শেখর স্যারের লেখা। এই তিনটা বই তোমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, তারপর এই ATM বা একটানা মুখস্থ বইটা, তারপর হচ্ছে খটকা বানান অভিধান। এই তিনটা বই তোমাদের সংগ্রহে অবশ্যই থাকতে হবে, তাহলে তোমাদের প্রস্তুতি অনেক ভালো হয়ে যাবে। তারপর তোমাদের সাহিত্যের জন্য পড়তে হবে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত। যেহেতু এই বাংলাবিদ প্রতিযোগিতা ষষ্ঠ থেকে একেবারে দশম শ্রেণী পর্যন্ত বিস্তৃত, সেহেতু তোমাদের প্রত্যেকটা বই পড়তে হবে, মানে বাংলা প্রথম পত্রটা সাহিত্যের জন্য, ঠিক আছে? এরপর এই ATM বা একটানা মুখস্থ বই থেকে তোমাদের এই সমার্থক শব্দ, এক কথায় প্রকাশ, এই সকল বিষয় তোমরা অনেক ভালোভাবে কমন পাবে। আর ATM বইটাতে এমনভাবে সব কিছু সাজানো রয়েছে, বিশেষ করে সমার্থক শব্দের জন্য এই বইটা পড়তে হবে তোমাদেরকে, কারণ সমার্থক শব্দ আর শব্দার্থ এগুলো আর হচ্ছে বাগধারা, এগুলো পড়লে তোমরা খুব সহজেই কমন পেয়ে যাবে। কারণ এখানের মধ্যে একই সঙ্গে হচ্ছে প্রথমে প্রস্তুতির জন্য দেওয়া আছে, তারপর অনেকগুলো অনুশীলনের জন্য প্রশ্ন দেওয়া আছে, সেগুলো তোমরা যখন নিজে নিজে সলভ করবে ভুল হবে, সঠিক হবে, ভুল হবে, আবার ঠিক করে নিবে, এভাবে বারবার প্র্যাকটিস করতে করতে দেখবে তুমি একসময় অনেক দক্ষ হয়ে গিয়েছো। এক কথায় প্রকাশ পড়তে হবে বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা বই থেকে, সেখানে যে লেটেস্ট বইটা রয়েছে সেখান থেকে খুব সহজেই কমন পাবে তোমরা। আর বাকিগুলো সব ATM আর বানানের জন্য খটকা বানান অভিধান। এই বইগুলো পড়লে আশা করি তোমাদের বিভাগীয় বাছাই পর্বের যাত্রাটা ভালো হবে। এখন তোমাদের কিছু এডিশনাল কথা বলি। আমি কিন্তু খুব ছোট পরিসরে বলেছি, কারণ বাংলাবিদের বিভাগীয় বাছাই পর্বে অনেক রকম প্রশ্ন আসতে পারে, অনেক রকম প্রশ্ন। আমি তোমাদেরকে এমন কিছু স্পেসিফিকভাবে বলেছি যেগুলো ভালোভাবে পড়ে গেলে তোমরা ইজিলি সেটাকে টপকে যেতে পারবে। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদে তুমি যেই নম্বর দিয়ে নিবন্ধন করেছো সেই নম্বরটি অবশ্যই মুখস্থ করে যাবে, কারণ বিভাগীয় বাছাই পর্বের বহু নির্বাচনী প্রশ্নে একটা OMR দেওয়া হবে তোমাকে, সেখানে তোমাকে বৃত্ত ভর করে উত্তরগুলো করতে হবে। সেখানে একটা সেগমেন্ট থাকবে যেখানে তোমার নিবন্ধন নম্বর চাওয়া হবে, এবং ওটাই তোমাকে খুঁজে পাওয়ার একমাত্র মাধ্যম। সুতরাং তোমাকে নাম্বারটা মুখস্থ করতে হবে এবং সেখানে উপরে লিখতে হবে, সেই অনুযায়ী বৃত্ত ভরাট করতে হবে, ঠিক আছে? এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ। আর অনুধাবনে মার্ক তোলা একটু কঠিন, তবে অসম্ভব না। তোমাদেরকে সমাস পড়তে হবে, প্রকৃতি প্রত্যয় পড়তে হবে, কারক পড়তে হবে, পদ প্রকরণ পড়তে হবে, ব্যাকরণের যত বিষয় আছে সেগুলো মোটামুটি ধারণা। আচ্ছা, উপসর্গটা ভালো করে পড়তে হবে, ঠিক আছে? উপসর্গ থেকে অনেক বেশি প্রশ্ন আসে। কারো বিভক্তি পড়তে হবে। এইগুলো যদি তোমরা ভালোভাবে শেষ করতে পারো তাহলে বিভাগীয় বাছাই পর্ব তোমাদের ডান, ঠিক আছে? এটাই ছিল আজকের ভিডিও।